ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলা, পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি 290 ছাড়িয়েছে, প্রাণে বাঁচলেন এক ব্রিটিশ নাগরিক। লন্ডনে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তারেক রহমান। বৈঠক আজ। দুইজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। বৈশ্বিক রাজনীতি বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনূস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনূসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষে দেওয়া দরকার। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। এবার দেশের বাইরের খবর। রাতের আধারে ইরানের ভয়াবহ বিমান হামলা চালানোর দাবি করলেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ইরানে চালানো হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই হামলায় দেশটির বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। এমনকি এটিতে প্রথম ধাপের হামলা বলে উল্লেখ করা হয়েছে। যতদিন প্রয়োজন ইরানে অভিযান অব্যাহত রাখার হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরানে আন্তর্জাতিক চলাচল স্থগিত ঘোষণা করেছে ইরান। অন্যদিকে পাল্টা হামলার শঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এরপর জেরুজালেমে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এছাড়া তেলাবিবে ফ্লাইটগুলো অন্যদিকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফ্লাইট রাডার 24। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের এক নাগরিক। এদিকে ভারত সরকার দুর্ঘটনার কারণ ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও রয়টার্সের দাবি এই ঘটনায় প্রাণহানির সংখ্যা 290 ছাড়িয়েছে। নিহতের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এই পর্যন্ত উদ্ধার হয়েছে 204 জনের মরদেহ। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। রক্তাক্ত অবস্থায় হেঁটে আসছেন এক ব্যক্তি, পরনে সাদা টি শার্ট ও কালো ট্রাউজার। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত বিমানের কোনো আরোহীরই যখন জীবিত থাকার সম্ভাবনা দেখছিল না স্থানীয় প্রশাসন, ঠিক তখনই অলৌকিকভাবে মৃত্যুকূপ থেকে প্রাণ নিয়ে ফিরে এলেন 40 বছর বয়সী বিশ্বাস কুমার রমেশ নামের এই ব্যক্তি। আল জাজিরা বলছে, জীবিত উদ্ধার হওয়া ওই যাত্রী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। বিমানের 11A সিট থেকে তাকে উদ্ধারের পর নেওয়া হয়েছে আসারওয়ার সিভিল হাসপাতালে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 2 পাইলট ও 10 ক্রু সহ 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার মডেলের ফ্লাইট 171 উড়োজাহাজটি। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় এলাকাটি। লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেওয়ার মাত্র 5 মিনিটের মাথায় বিধ্বস্ত হওয়া বিমানের যাত্রীদের মধ্যে ভারতীয় নাগরিক ছিলেন 169 জন, আর ব্রিটিশ নাগরিক ছিলেন 53 জন। এছাড়াও ছিলেন একজন কানাডীয় ও 7 জন পর্তুগিজ নাগরিক। যাত্রী তালিকায় ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানী। বিধ্বস্ত বিমানটি আঘাত এনেছে আহমেদাবাদের মেঘানীনগরের বেশ কয়েকটি মেডিকেল ছাত্রাবাসে। সেখানেও কয়েকজন মেডিকেল শিক্ষার্থীর হতাহতের খবর পাওয়া গেছে। বিমানটি আবাসিক স্থাপনায় আঘাত আনার সঙ্গে সঙ্গে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল, উদ্ধারকর্মী ও পুলিশের বেশ কয়েকটি ইউনিট। স্থানীয় প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দুর্ঘটনার পর সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাজ্য ও কানাডার সরকার প্রধানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতাহতের প্রকৃত সংখ্যা ও দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে আরও সময় প্রয়োজন বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ শুরু করেছে যুক্তরাজ্য। পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। This is a difficult day for all of us at Air India, and our efforts now are focused entirely
on the needs of our passengers, crew members, their families, and loved ones. এছাড়া দুর্ঘটনার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে উড্ডয়নের আগে বিমানটিতে যাত্রী সেবার জন্য রাখা ইলেকট্রনিক সরঞ্জামের কোনোটি কাজ করছিল না। দুর্ঘটনার পরপরই নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ ও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, বিমান উড্ডয়নের সময় পর্যাপ্ত উচ্চতায় উঠতে না পারায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এক্ষেত্রে পাখির ঝাঁক বা অন্যান্য যান্ত্রিক কারণে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে পড়েছিল বলে আশঙ্কা করছেন তারা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। ঈদের ছুটি শেষে আজও কর্মস্থলে ফেরা মানুষের চাপ রয়েছে মহাসড়কে। যমুনা সেতু পশ্চিম মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারে ঢাকায় ফেরা মানুষের ভিড় বাড়ছে। এ নিয়ে জানাতে সিরাজগঞ্জের সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ। রিফাত আহমেদের কাছে যাওয়ার আগে জানিয়ে রাখতে চাই যে এই যে ঘরে ফেরা যে মানুষগুলো গিয়েছিলেন তাদের গ্রামের বাড়িতে ঈদ করার জন্য, তারা কিন্তু ফিরে আসছেন এবং যে লম্বা একটা ছুটি পাওয়া গিয়েছিল, প্রায় 10 দিনের মতো ছুটি পাওয়া গিয়েছিল, সেই 10 দিনের ছুটিতে সবাই নিজের প্রিয় মানুষের সঙ্গে কাটাতে চেয়েছেন। এবার একটু রিফাত রহমানের কাছে যেতে চাই। রিফাত, এই যে ঘরে ফেরা মানুষগুলো ফিরে আসছেন ঢাকাতে কর্মস্থলে, তাদের যেই যাত্রাপথ, সেই যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং টিকিটের বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ এখন পর্যন্ত দেখছেন কিনা? ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে, যে কারণে সিরাজগঞ্জের যে নারীর টারে বাড়ি ফেরা মানুষ ঈদের ছুটি কাটিয়ে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে, যে কারণে সিরাজগঞ্জ 4 কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানবাহনগুলো থেমে থেমে ধীর গতিতে চলাচল করছে এবং মাঝে মধ্যে এই যানজটে আটকা পড়ে থাকতে হয়েছে। আপনি জানেন যে এই সিরাজগঞ্জের এই যমুনা সেতু পশ্চিম মহাসড়ক দিয়ে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় 22 জেলার যানবাহন চলাচল করে। ঈদের আগে আমরা দেখেছি যে যারা ঢাকা থেকে বাড়ি থেকে ফিরেছেন তাদেরকে দীর্ঘ সময় যানজটে পড়তে হয়েছে। তবে এই যে কর্মস্থলে ফেরা মানুষ, তারা গত 2 দিন কিন্তু এই মহাসড়ক দিয়ে স্বাচ্ছন্দ্যে তারা ঢাকায় ফিরতে পেরেছেন। তবে আজ ভোর থেকে এই মহাসড়কে টোল প্লাজা এলাকায় যানবাহনের যে অতিরিক্ত চাপ পড়েছে, এই চাপের কারণে যানজটের সৃষ্টি হয় এবং বেলা যত গড়াচ্ছে এই যানজটের পরিমাণ কিন্তু বাড়ছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে ভোর থেকেই তারা এই মহাসড়কে এই যানজটে পড়ে রয়েছেন। আমি সেটি কর্তৃপক্ষ যেটি বলছে যে স্বাভাবিক সময় যে পরিমাণ এই মহাসড়কে যানবাহন চলাচল করে, আজ ভোর থেকে সেই গতকাল থেকে কিন্তু এই যানবাহনের চাপ কিন্তু বৃদ্ধি পেয়েছে। তারা যেটি বলছে যে গত 24 ঘন্টায় প্রায় 32,000-এর বেশি যানবাহন এই মহাসড়ক দিয়ে কিন্তু সেতু পাড়ি দিয়েছে, যে কারণে আসলে এই যে অতিরিক্ত চাপ পড়েছে, এই চাপের কারণে আসলে টোল আদায়ে কিছুটা ধীরগতি তৈরি হচ্ছে, যে কারণে আসলে এই যে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে এবং এতে করে এই যে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা মানুষগুলো রয়েছে যারা কর্মস্থলে ফিরছেন, তাদের কিন্তু ভোগান্তি হচ্ছে। তারা এই তীব্র গরমের মধ্যে বাসের মধ্যে দীর্ঘ সময় তারা আটকা পড়ে রয়েছেন। এই কারণে আসলে তারা যদি বলছে যে ভোগান্তি নিয়েই কিন্তু তাদেরকে আবার সেই ঢাকায় কর্মস্থলে ফিরতে হয়েছে, যেহেতু তো রবিবার থেকে কর্মদিবস শুরু হচ্ছে, যে কারণে আসলে তারা বাধ্য হয়ে কিন্তু এই যানজট অতিক্রম করে কিন্তু ঢাকা যেতে হবে। যে কারণে আসলে তারা ভোগান্তি নিয়েই এই মহাসড়ক তারা পাড়ি দিচ্ছেন। পাশাপাশি আমরা সিরাজগঞ্জের যেগুলো বাস কাউন্টার গুলো রয়েছে, সেই কাউন্টার গুলোতেও কিন্তু ভোর থেকে যাত্রীদের উপচে পড়ে আমরা ভিড় দেখি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। এদিকে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন জানান, রাজাকে বাংলাদেশ সফরেও আমন্ত্রণ জানিয়েছেন ডক্টর ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের 4 দিনের লন্ডন সফর সূচিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বৃহস্পতিবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় দুপুর 1:30 থেকে অনুষ্ঠান চলে বিকেল 3টা পর্যন্ত। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে পুরস্কার নেন ডক্টর ইউনূস। এর আগে রাজার সঙ্গে একান্ত সাক্ষাৎকালে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুসহ নানা বিষয়ে আলাপ হয়েছে বলে জানান লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।
অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে একটা প্রাইভেট অডিয়েন্স করেছেন, অর্থাৎ তিনি কিছুটা সময় ওনার সঙ্গে একান্তে বসেছিলেন এবং এই বৈঠকে তিনি কিং চার্লসকে বাংলাদেশে সফর করার আমন্ত্রণ জানিয়েছেন এবং একই সঙ্গে রোহিঙ্গা ক্রাইসিস সমাধানে রাজা তৃতীয় চার্লস কোনো ভূমিকা রাখতে পারেন কিনা সেই জন্য তিনি তাকে অনুরোধ করেছেন। ব্রিটিশ রাজার হাত থেকে ডক্টর ইউনুস মর্যাদাপূর্ণ এই পুরস্কার পাওয়ায় খুশি বাংলাদেশিরা। কমিউনিটির বিশিষ্টজনরা মনে করছেন এই পুরস্কার দেশের জন্য গৌরবের। ইউনাইটেড কিংডমের কিংয়ে আমি অ্যাওয়ার্ড করছেন ফর হারমোনি, এটা আসলে বিগ একটা ব্যাপার আমাদের জন্য। And I think we as British Bangladeshi should feel very proud about this and we should celebrate this. প্রাইজটা একজন বাংলাদেশি মানুষ হিসাবে স্থায়ী পাইছেন। এর আগে একজন মানুষের পাইছিলা যে জাতিসংঘের মহাসচিবে, আর দ্বিতীয় ব্যক্তি হইলা আমরা বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস। এই অ্যাওয়ার্ড মূলত সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদানে দেয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ছিলেন ডেভিড বেকহাম, কেট উইন্সলেট, মেরিল স্ট্রিপ এবং পেনি ল্যাঙ্কাস্টারের মতো সেলিব্রিটিরা। এরপর সেন্ট্রাল লন্ডনের হোটেল দ্য ডরচেস্টারে ডক্টর ইউনুসের সঙ্গে মিলিত হন প্রবাসী বাংলাদেশি নেতারা। এ সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। ভোটাধিকারের জন্য আমি আন্দোলন করেছি আমরা 30 বছর। এখন আমরা ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে চিন্তাভাবনা চলতে, যাতে আমরা প্রবাসে ভোট দিতে পারি। আমরা হয় হাইকমিশনে গিয়ে নতুবা আমরা অনলাইনে এই ব্যবস্থাটা আপনারা করেন। একজন রাষ্ট্রপ্রধান যখন 30-40 জন লোকের সাথে একা একা কথা বলেন, একা একা মনের কথাগুলো শুনেন, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রবাসীদের জন্য। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি দাওয়া পূরণ হবে এমনটা প্রত্যাশা সকলের। শরীফুল ইসলাম চৌধুরী, এখন, লন্ডন। তারেক রহমান ও ডক্টর ইউনূসের বৈঠক শেষে কি নির্বাচনের তারিখ আরও আগাবে? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন ঢাকার রাজনীতিবিদরা মনে করছেন রাষ্ট্র পরিচালনার দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের সাথে বিএনপি একমত হলে ফেব্রুয়ারির মধ্যেই হতে পারে নির্বাচন। আর বিশ্লেষকরা বলছেন দেশের যে স্থিতিশীলতা তা রক্ষার স্বার্থেই এই বৈঠক থেকে ইতিবাচক কিছু ফলাফল জরুরি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পরও রাজনীতির আকাশে পুরোপুরি কাটেনি কালো মেঘ। থেমে থেমে দেখা যায় প্রতিক্রিয়া। এই বৈঠকের সাফল্য কামনা করছে, তবে 2-3 দিন হলো সেটাই গুমট বেঁধেছে। বজ্রপাত হবে নাকি কেটে যাবে কালো মেঘ, সেটি নির্ভর করছে শীর্ষ দুই কর্তার উপর। এবার যেহেতু বিএনপির শীর্ষ নেতার সাথে সরকার প্রধানের সরাসরি আলাপ, তাতে দলটির তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যাশা ইতিবাচক ফলাফলের। আমরা মনে করছি এই বৈঠকটি একটা ফলপ্রসূ হবে। এই বৈঠকের সঙ্গে আস্থা, বিশ্বাস, সম্মান জড়িত। একটা গণতান্ত্রিক যে আশা আকাঙ্ক্ষার দিকে তাকিয়ে আছে, এটার অনেকটা নিষ্পত্তি হয়ে যাবে। সকল দল, দেশের মানুষ সবাই মিলে একটা উৎসব মুখর নির্বাচন করব, সেই প্রত্যাশায় আমরা আছি এবং নির্বাচনের মাঠেও নেমে পড়েছি। এদিকে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর দাবি, বৈঠকে আলোচনা যাই হোক, রাষ্ট্র পরিচালনার দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপি সরকারের সাথে একমত হলে দলটির দেয়া সময়ই হতে পারে নির্বাচন। এই দুইজনের বৈঠক যেমনি খুব ইতিবাচক, আবার এই বৈঠক যদি ফলপ্রসূ না হয় তাহলে কিন্তু আবার এর প্রভাবটা সুদূর প্রসারী খারাপও হতে পারে। প্রফেসর ইউনূসের দুইটা বিষয়ে অস্বস্তি আছে। একটা হচ্ছে যে এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে উনি দুটো জায়গায় হোঁচট খেয়েছেন। একটা হচ্ছে প্রেসিডেন্টের জায়গায়, আর একটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির জায়গায়। এই দুই জায়গায় যদি উনি বিএনপির কাছ থেকে সহযোগিতা পান, তাহলে হয়তো উনি ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে উনি আগ্রহী হবেন। আর বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। ছাড় দিয়ে হলেও দেশের স্থিতিশীলতার স্বার্থে এই বৈঠক থেকে ইতিবাচক ফলাফল জরুরি। দুই পক্ষের খুব সদিচ্ছা আছে বিধায়ী দুই পক্ষ বসছেন। সরকার উদ্যোগ নিয়েছে ঠিক আছে, কিন্তু সুযোগ দুই পক্ষের জন্য এটা তৈরি হয়েছে। এখন বিএনপি এবং সরকার যদি আলাপ আলোচনা করে একে অপরকে সহযোগিতা করে, দুই পক্ষের লাভ। গণতন্ত্র উত্তরণের জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, আঞ্চলিকভাবে বার্তা দেওয়ার জন্য, আঞ্চলিক রাজনীতিতে, বৈশ্বিক রাজনীতিতে বার্তা দেওয়ার জন্য যে প্রফেসর ইউনুস একা নন এবং বিএনপি প্রফেসর ইউনুসের বিরোধী নয়, এই বার্তা দুই পক্ষে দেওয়া দরকার। সবাই চান রাজনীতির আকাশে দেখা যাক ঝলমলে রোদ। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
ঈদের পর বাজারে ব্রয়লার মুরগির দাম কমলেও বেড়েছে সোনালী মুরগির দাম। তবে অপরিবর্তিত রয়েছে ডিম ও অন্যান্য মাংসের দর। এছাড়া মাছের দাম কেজিতে 20 থেকে 50 টাকা বেড়েছে। বিস্তারিত জানাতে নগরীর মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ঈদের পর বাজারে ক্রেতার ভিড় কেমন দেখতে পাচ্ছেন প্রথম কথা, এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন, তাদের সন্তুষ্টি আছে কিনা? অনেক ঈদের পরে আজকের যে বাজারের পরিস্থিতি, বাজারে কিন্তু ক্রেতার সংখ্যা খুবই কম। অর্থাৎ ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী বাজার এবং প্রধান বাজার হচ্ছে এই মেছুয়া বাজার। এখানে মাছ, মাংস, সবজি সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। কিন্তু এই বাজারে ঈদের পরে কিন্তু আজকে আমরা সকাল থেকে যে দেখছি ক্রেতাদের আনাগোনা অনেকটাই কম এবং বিভিন্ন পণ্যেরও কিন্তু সরবরাহ অনেকটা কম, যার কারণে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে এবং ক্রেতা না থাকার কারণে কিছু পণ্যের দামও কমেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে এখানে একটি মুরগির দোকান। এখানে ব্রয়লার, সোনালী, কর্ক জাতীয় মুরগি বিক্রি হয় এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে ঈদের পরে কিন্তু যে ব্রয়লার মুরগি কেজিতে 20 টাকা পর্যন্ত দাম কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ 170 টাকা বা 80 টাকা যে ব্রয়লার মুরগি বিক্রি হতো সেটি এখন 150 থেকে 160 টাকা বিক্রি হচ্ছে এবং সোনালী মুরগির দাম কিছুটা বেড়েছে। অর্থাৎ 250 টাকায় যে সোনালী মুরগি বিক্রি হতো সেটি এখন 280 টাকা থেকে 290 টাকা সোনালী বা কর্ক মুরগি বিক্রি হচ্ছে। তবে মাছের বাজারে কিন্তু বেশ ঊর্ধ্বগতি। অর্থাৎ এখানে ব্যবসায়ী যারা বলছেন তার যে বৃষ্টিপাত হওয়ার কারণে, টানা বৃষ্টিপাতের কারণে নদ নদীতে খাল বিলে পানি বেড়েছে, যার কারণে মাছ কিন্তু ঠিক সেভাবে ধরা পড়ছে না এবং বাজারেও আসছে না এবং যার কারণে মাছের দাম কিন্তু কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এছাড়া অপরিবর্তিত রয়েছে ডিমের দাম এবং গরুর মাংস এবং খাসির মাংসের দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে মাছের সরবরাহ বা বাড়লে কিন্তু মাছের দাম আরও কমবে। এটি আরও সপ্তাহ বা 10 দিন লাগতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে সর্বশেষ। ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের নতুন অধিনায়ক হলেন মেহেদী মিরাজ। আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে মিরাজকে। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবার প্রথম এই সংস্করণে খেলতে যাচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে 2, 5 ও 8 জুলাই। এতদিন ওয়ানডে নেতৃত্ব দেয়া নাজমুল শান্ত টি-20-র নেতৃত্ব ছাড়ার কথা জানান গত বছরের শেষ দিকে। এবার তাকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স ও দলকে অনুপ্রাণিত করার ক্ষমতা নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত মনে করেছে ক্রিকেট বোর্ড। এ ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।